আসসালামু আলাইকুম। আছি বান্দরবনের অসম্ভব সুন্দর একটি পাড়া, যার নাম দার্জিলিং পাড়া। এই পাড়ার পরিবেশ, সৌন্দর্য, মানুষের জীবন আর পাহাড়ি পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তবে এটাই আমাদের মূল গন্তব্য নয়। আমরা মেঘের বেলা দেখার জন্য যাব সুনসং পাড়াতে। সেই পাড়া আর পাহাড়ি সৌন্দর্য নিয়েই আজকের এই গল্প। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি অঞ্চলগুলোর কথা উঠলেই সবার আগে যে নামগুলো আসে তার মধ্যে বান্দরবন অন্যতম। মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, সবুজ বন আর পাহাড়ি সংস্কৃতির এক অনন্য মিলনস্থল এই জেলা। এই জেলার পরতে পরতে লুকিয়ে আছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। তবে আমাদের এই ভ্রমণে গন্তব্যের চেয়েও বেশি মুগ্ধ করবে পুরো যাত্রাপথ। পথে এক এক করে দেখা মিলবে মুনলাই পাড়া, বগালেক, দার্জিলিং পাড়া এবং বাংলাদেশের অন্যতম উচ্চতম পাহাড় কেওক্রডং। এর মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ, আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, সবুজে ঘেরা প্রকৃতি আর মেঘের সঙ্গে লুকোচুরি খেলা প্রতিটি মুহূর্ত এই যাত্রাকে করে তুলবে স্মরণীয়। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা সুনসং পাড়ার পথে। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। গন্তব্য বান্দরবন শহর। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 326 কিলোমিটার। আর এই পথটুকু পাড়ি দিতে আনুমানিক সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। এই রুটে নন এসি বাস ভাড়া 900 টাকা। মাত্রই বান্দরবন বাস স্ট্যান্ডে চলে আসছি। এখানেই কিন্তু বাসগুলো নামিয়ে দেয়। সব বাসই এই বান্দরবন বাস স্ট্যান্ডে আপনাদের নামিয়ে দেবে। এখান থেকে আপনারা চাইলে সকালে নাস্তা করে তারপরে একটা অটোতে করে চলে যেতে পারবেন রুমা বাস স্ট্যান্ডের দিকে। রুমা বাস স্ট্যান্ডে চলে আসছি। এখানে আসতে 20 টাকা অটো ভাড়া লাগে। তো পরিচিত এক মামার সাথে দেখা হয়ে গেছে, তার সিএনজি দিয়েই উনি নামাই দিয়ে গেছে আর কি। আর এই যে পিছনে রয়েছে বাস কাউন্টারটা, এখান থেকে আপনারা 150 টাকা জনপ্রতি লোকাল বাসের টিকিট কেটে তারপরে যেতে পারবেন আর কি। সকাল 7:30 থেকে বাস ছাড়া শুরু হয়। কয়েকটা বাস ছাড়ে সারাদিনে। আপনারা যে কোনো টাইমে চাইলেই যেতে পারবেন। তবে এখানে যদি সকাল সকাল যেতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। বান্দরবনের রুমা বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30 দিনের প্রথম বাসে চড়ে আমরা রওনা দিয়েছি প্রায় 43 কিলোমিটার দূরের গন্তব্য রুমা বাজারের উদ্দেশ্যে। এই পথে ভ্রমণের আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখবেন, কারণ সামনে থাকা আর্মি চেকপোস্টে সেটা দেখাতে হবে। আমাদের বাসটি ওয়াই জংশন যেই বাজার আছে, বাজারে কিন্তু একটা বিরতি দিয়েছে। এখানে একটা আর্মিদের চেকপোস্ট আছে যেখানে আপনাদের আইডি কার্ড চেক করা হবে। আমাদের বাসটা কিন্তু এখনই আবারও ছেড়ে দেবে। সবার এনআইডি কার্ডই চেক করা হয়ে গেছে। এখানে এনআইডি কার্ড জমা দেওয়া লাগে না, শুধু দেখালেই হবে। ওয়াই জংশন পার হওয়ার পরে এই বাসের ছাদে উঠে গেছি। আসলে ছাদে ওঠাটা একটু রিস্ক, তবে এখান থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা কিন্তু খুবই চমৎকার। এই দেখেন, অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাবেন। এই পথের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। রাস্তার দুই পাশে ছড়িয়ে রয়েছে ছোট ছোট পাহাড়ি গ্রাম, আর সামনে এগিয়ে চলেছে উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ। চারপাশের সবুজ প্রকৃতি, পাহাড়ের নীরবতা আর মনোরম পরিবেশ পুরো যাত্রাকেই দিয়েছে এক অনন্য অভিজ্ঞতা। এখন আছি ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার। এখানেই নামতে হবে আপনাদের বাস থেকে। তারপরে এখানে একটা ফর্ম ফিল আপ করা লাগে। যদি আগে থেকে আপনারা অনলাইনে ফিল আপ করে আসেন, আর 50 টাকা আপনার বিকাশে পেমেন্ট করা লাগবে। তো এটা যদি আপনারা আগে থেকে করে আসেন সেক্ষেত্রে আপনাদের আর টাকা দেওয়া লাগবে না। পরবর্তীতে ইনফরমেশনগুলো দেওয়ার পরে বা টাকা দেওয়ার পরে যে পিডিএফটা ডাউনলোড করবেন ওটা দেখালেই কিন্তু ওনারা আপনাদের একটা স্লিপ দিয়ে দেবে। ওই স্লিপটা পরবর্তীতে দেখাতে হবে আর কি, সামনের দিকে যখন চেকপোস্টে দাঁড়া করাবে তখন দেখাতে হবে। আমরা আগে থেকে করে আনছি, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই কিন্তু কাজ হয়ে যায়। আর যদি আপনারা মনে করেন না করে আসেন সেক্ষেত্রে এখানে এসে করলে অনেকটাই সময় লাগে। অনেক সময় নেটওয়ার্কও এখানে থাকে না ভালো মতো।
চাইলে আগে থেকেই ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে পিডিএফ ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। আর যদি আগে থেকে না করে থাকেন তাহলে এখানে এসেও ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে। নিবন্ধনের জন্য 50 টাকা ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করে এবার আমরা আগে থেকেই ঠিক করে রাখা মোটরসাইকেলে চড়ে রওনা দিচ্ছি রুমা বাজারের উদ্দেশ্যে। অলরেডি চলে আসছি রুমা বাজারে, আর পিছনে রয়েছে উপজেলা পর্যটন সেবা কেন্দ্র। এখান থেকে আপনাদের গাইড নিতে হবে। মূলত আপনারা এখান থেকে গাইড নিয়ে আপনারা যে জায়গায় যাবেন এখান থেকে গাইড নিয়ে তারপরে যেতে হবে। এটা হলো রুমা বাজার, একদম বাজারের মাঝেই কিন্তু এই পর্যটন কেন্দ্রের যে তথ্য সেবা কেন্দ্র আছে সেটা রয়েছে। চাইলে এখান থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারেন যদি বাসে আসেন আমাদের মতো। যদি লোক কম থাকেন বাইকেও যেতে পারবেন, আবার চাইলে আপনারা চাঁদের গাড়ি বা যে কোনো গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারবেন এখান থেকে। বকালেক পর্যন্ত যদি যান দৈনিক হচ্ছে 700 টাকা, আর কেওড়াম পর্যন্ত যান তাহলে দৈনিক 800 টাকা, আর বকালেক কেওড়াম পর্যন্ত সুনসাংপাড়া পর্যন্ত গেলে আপনাদের দৈনিক আসবে 1000 টাকা। মানে একদিনের জন্য 1000 টাকা দিতে হবে সুনসাংপাড়া পর্যন্ত। আর একজন মানে গাইড কয়জন টুরিস্ট নিয়ে যেতে পারে সর্বোচ্চ? সর্বোচ্চ 14 জন, চাঁদের গেলে 14 জন, আর বাইক হলে সর্বোচ্চ 6টি বাইকে একজন করে গাইড আসবে। অলরেডি গাইড নিয়ে নিয়েছি। জামাল ভাই যাচ্ছে আমাদের সাথে। ভাই একটা হাই দিয়ে দেন। বাই। ভাই যাবে 2 দিন থাকবে আমাদের সাথে। আমরা সুংসাংপাড়া পর্যন্ত যাব বাইকে নিয়ে, সেজন্য গাইডকে দিতে হবে 2000 টাকা, আর বাইকের জন্য আলাদা আবার 2500 টাকা দিতে হবে। মানে টোটাল 4500 টাকা দিতে হবে 1 রাত 2 দিন থাকার জন্য। গাইড নিয়ে মাত্র 10 মিনিট হবে গাড়ি চালায় আসছি, মানে বাইকে। এই যে এখানে রুমা যে থানা আছে, থানাতেও কিন্তু এন্ট্রি করতে হয়। এখানেও আপনার যে টোকেনটা আছে সেটা দেখানো লাগে। এটা আপনারা গাইডের কাছে দিয়ে দেবেন, গাইডই সব কিছু করে দেবে। একটি বিষয় জেনে রাখা ভালো, 1 রাত 2 দিনের জন্য গাইডকে দিতে হবে 2000 টাকা যদি সুনসংপাড়া পর্যন্ত যান। সাথে গাইডের থাকা, খাওয়া এবং যানবাহনের ব্যবস্থা আপনাকেই করতে হবে। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাড়া বলা হয়, বা সবচেয়ে সুন্দর পাড়াগুলোর একটি বলা হয় এই মুনলাই পাড়াকে। এই মুনলাই পাড়াতে কিন্তু আমরা চলে আসছি। এখানে পাহাড়িরা বসবাস করে, তবে ওনাদের এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে এই পাড়াটা কিন্তু বিখ্যাত হয়ে গেছে। আপনারা যাওয়ার পথে মুনলাই পাড়া, তারপরে বগালে, কেওকারডং, তারপরে যেয়ে পাবেন সুংসাং পাড়া। তো এগুলো দেখতে দেখতে আপনারা যেতে পারবেন। যত পর্যটকই আসে এই পাড়ার সৌন্দর্য দেখতে কিন্তু এখানে দাঁড়ায়। আমাদের যাত্রাপথের অন্যতম আকর্ষণ মুনলাইপাড়া। এই গ্রামটিতে মূলত বম সম্প্রদায়ের বসতি। বর্তমানে এখানে প্রায় 54টি পরিবার বসবাস করে। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার উৎস জুম চাষ, পাশাপাশি ফলের বাগানও করে থাকেন অনেকে। বম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। তাদের নিজস্ব ভাষা, পোশাক, সংস্কৃতি, গান এবং জীবনধারা আজও এই পাহাড়ি গ্রামে সংরক্ষিত রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন কিছু দোকান আছে, এগুলা মুনলাই পাড়াতে আপনারা যদি আসেন এখানে ফল বিক্রি করে বিভিন্ন ধরনের, যখন যেটা পাওয়া যায় আর কি পাহাড়ে, আপনারা আসলে খেতে পারবেন এখানে। আসলে আপনারা যখন কেওকারডাং যাবেন, বগালেক যাবেন বা সুংসাংপাড়া যাবেন, তখন বাইকগুলো খুব সাবধানে চালাবেন। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে, মানে অ্যাক্সিডেন্ট দেখাবো কি, দেখানো তো হয় নাই। মানুষকে ধরতে ধরতে অবস্থা খারাপ, এক একজনের পাটা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বগালেকে চলে আসছি। অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানেও আপনাদের এন্ট্রি করতে হবে গাইডের সাথে। যে কোনো দলের যে কোনো একজন গেলেই নাম, ফোন নাম্বার দেওয়া লাগে। এই জায়গাতেও পিছনে রয়েছে সেই বগালেক, যেটার সৌন্দর্য মানে পর্যটকরা দেখতে আসে, আর এটার সৌন্দর্য দেখে প্রত্যেকটা মানুষই মুগ্ধ হয়। আর এই পাশে রয়েছে বগালেক পাড়া।
এটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে উচ্চতায় অবস্থিত একটি লেক, আর উপরেই একটা ক্যাম্প আছে আর্মিদের, আর এই পাশেও গোসল করতেছে। এখানে থাকার রিসোর্ট হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই বগালেক পাড়াটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তারপরে আবারও আমাদের যাত্রা শুরু হবে সামনের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি বান্দরবনের অন্যতম আকর্ষণ বগালেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাকৃতিক হ্রদটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত স্বাদুপানির হ্রদগুলোর একটি। এর আয়তন প্রায় 15 একর এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 150 ফুট বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত থাকলেও বিভিন্ন গবেষণায় গভীরতার ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। বগালেককে ঘিরে রয়েছে নানা লোককথা, তবে বিজ্ঞানীদের মতে এটি বহু বছর আগে পাহাড় ধস বা ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া একটি প্রাকৃতিক হ্রদ। হ্রদের চারপাশে বসবাস করেন মূলত বম সম্প্রদায়ের মানুষ। তাদের প্রধান জীবিকা জুম চাষ, কৃষিকাজ এবং পর্যটন সেবা। এখানকার পরিচ্ছন্ন পরিবেশ, শান্ত প্রকৃতি আর স্থানীয় মানুষের আন্তরিক আতিথেয়তা বগালেককে বান্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। দেখেন কত উঁচু রাস্তা, এই রাস্তা দিয়ে দুইজন নিয়ে বাইক যেতে পারবে না, এজন্য প্রথমে বড় বাইরে নামাই দিয়ে গেছে। আমার সাথে যে আছে অনেক উঁচু, হয়তোবা ক্যামেরাতে বোঝাও যাবে না। একটা পাহাড়ে উঠতেছি যেখানে ঝুম চাষ করে রাখছে, অসম্ভব সুন্দর। ঝুমঘরও আছে উপরে, যাই একটু রেস্ট করব। এই দেখেন পাহাড়ের উপরে, আর দেখতেও খুবই চমৎকার লাগছে। পর্যটকরা তো আসে না, চলে যায় এদিক দিয়ে। এটা বগালেকের একদম উপরে। যে ঝুমঘরে আসছি পৌঁছানোর পরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমে গেছে। কত চমৎকার দৃশ্য, ঝুম চাষ করে রাখছে। এই পাশ থেকে একদম সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন বগালেকের সুন্দর একটা ভিউ দেখা যায়। এত উঁচুতে এই জায়গাটা, মানে রাস্তাগুলো অনেক উঁচুতে, তার থেকেও আরও অনেক উঁচুতে আছি আমরা। এই যে ওই পাশে দেখা যায় কেউকারডং, ওইখানে আমরা যাব। আর কেউকারডাঙে কিন্তু বৃষ্টি নেই, এখান থেকে দেখাই যাচ্ছে একদম রৌদ্র উঠে আছে, রৌদ্র উজ্জ্বল আছে কেউকারডং। আর এখানে দেখেন বৃষ্টি হচ্ছে। ঝুমঘরের বারান্দায় বসে এমন মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। চোখের সামনে সারি সারি সবুজ পাহাড়, আর তার বুক জুড়ে বিস্তৃত ঝুমক্ষেত, যার প্রতিটি ফসল পাহাড়ি মানুষের কঠোর পরিশ্রম, ধৈর্য আর সংগ্রামের প্রতিচ্ছবি। বর্ষার ছোঁয়ায় সেই সবুজ আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতি আর মানুষের পরিশ্রমের এই অপূর্ব মিলনেই পাহাড়ের সৌন্দর্যকে করে তুলেছে আরও বেশি অনন্য। আবার বৃষ্টি নেমে গেছে। আসলে পাহাড় এমন এক জায়গা যেখানে হঠাৎ বৃষ্টি, আবার বৃষ্টি চলে যায়, আবার মেঘ আসে, আবার রৌদ্র আসে, মানে কখন যে কি হবে এটা আপনি বলতে পারবেন না। তা আমি পঞ্চটা পরে নিছি, যাতে আবার হঠাৎ যদি বৃষ্টি নামে তাহলে একটু সেফ থাকে। ব্যাগ ট্যাগ ভিজে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে দার্জিলিং পাড়াতে চলে আসছি। এই বর্ষার সময়ে দার্জিলিং পাড়া যে কতটা সুন্দর, মানে এমন কিছু দৃশ্য দেখতে পাবেন, যাক আমি কি বলবো, আপনারাই দেখেন। বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য এমনিতেই কয়েক গুণ বেড়ে যায়, তবে দার্জিলিং পাড়ায় পৌঁছালে সেই অনুভূতিটা যেন একেবারেই অন্যরকম। চারদিকে সবুজে মোড়া পাহাড়, মেঘের আনাগোনা আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হবে যেন কোনো ছবির ভেতর দিয়ে পথ চলছে। এই জায়গার মনোমুগ্ধকর সৌন্দর্য আপনার পুরো ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলবে।
দার্জিলিং বেড়াতে এসে দুপুরের খাবার খেলাম। মানে এখানে আপনাদের আগে থেকে অর্ডার দিতে হবে, ওনারা অতিরিক্ত কোনো খাবার রান্না করে না এখানে। আপনারা যদি গাইডকে বলেন, গাইডই কিন্তু ব্যবস্থা করে দিতে পারবে। আর এই যে পিছনে দেখতেছেন, এটা হলো কারবারির বাড়ি। এখন পর্যন্ত দার্জিলিং পাড়াতে থাকার অনুমতি নেই। যেই কারবারি দাদা আছে, লং দাদা, উনি পরিচিত আর কি আমাদের আগে থেকে। যাই হোক, উনি কথা বলবে আর্মিদের সাথে কিভাবে কি করা লাগে, আমি জানি না। তোমরা সবাই একটা হাই দাও। মাত্র বের হইলাম, পাড়াটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। কেওকারডংয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট এই গ্রামটিতে মূলত বম সম্প্রদায়ের মানুষের বসতি। বর্তমানে এখানে প্রায় 22টিরও বেশি পরিবার বসবাস করে। গ্রামটির এক অংশ রুমা সদর ইউনিয়নে এবং অন্য অংশ রেমাক্রি প্রেয়াংসা ইউনিয়নের অন্তর্ভুক্ত। দার্জিলিং পাড়ার মানুষের প্রধান জীবিকা ঝুম চাষ, পাশাপাশি তারা আদা, হলুদ, মরিচ সহ বিভিন্ন পাহাড়ি ফসল চাষ করে থাকেন। সম্প্রতি বছরগুলোতে পর্যটন প্রসারের ফলে অনেক পরিবার স্থানীয় গাইড এবং খাবারের ব্যবস্থা করে অতিরিক্ত আয় করছেন। এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং নিজেদের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস আজও আন্তরিকভাবে ধরে রেখেছেন। দার্জিলিং পাড়া নামটি এসেছে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। মেঘে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর মনোমুগ্ধকর দৃশ্য আপনার মনকে অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে তুলবে। একদমই সন্ধ্যা হবে হবে এমন একটা ভাব চলে আসছে। আমি কিন্তু দার্জিলিং পাড়ার এক পাশে দাঁড়িয়ে আছি। পিছনে দেখতে পাচ্ছেন, এটা দার্জিলিং পাড়ার একটা চার্চ। এই দার্জিলিং পাড়ার বেশিরভাগ মানুষই কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী। আর এখানে একটা ছোট্ট স্কুলও আছে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। একদমই ছোট্ট একটা টিনের স্কুল আছে এই পাড়াতে। রাত হওয়া পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। আমরা পাহাড়ের নীরবতা উপভোগ করছিলাম, কিন্তু হঠাৎই পাড়ার প্রধান কারবারি দাদা এসে জানালেন, আপনাদের এখনই যেতে হবে। কেওকারডং সেনা ক্যাম্প থেকে আপনাদের সেখানে যেতে বলা হয়েছে। পাড়াতে রাতের বেলা কোনোভাবেই থাকা যাবে না, নিরাপত্তার ঝুঁকি রয়েছে। রাত্র প্রায় 9টার মতো বাজে আর আমি আছি কেওকারডংয়ের চূড়ায়। কারণ হলো সেনাবাহিনীর ক্যাম্প থেকে খবর পাঠানো হয়েছে আমাদের কাছে যে আমাদের কেওকারডংয়ের চূড়ায় আসতে হবে। কারণ সেনাবাহিনী বলছে আসতে তো হবেই। বাইক নিয়ে, গাইড নিয়ে, ব্যাকটেক নিয়ে আবার আসলাম এই কেওকারডংয়ের চূড়ায়। দার্জিলিং পাড়ার যে লং দাদা ছিল, কারবারি আর কি, উনি রিকোয়েস্ট করছে, তবে সেনাবাহিনীরা থাকতে দিবে না, বলছে নিরাপত্তার ঝুঁকি আছে। কোন সংগঠনের সাথে আজকেও নাকি ঝামেলা হয়েছে সেনাবাহিনীর। তো এটাই বললো, এই কেওকারডংয়ের চূড়ায় থাকতে হবে, কারণ কেওকারডংয়ের চূড়ার পাশে ওনাদের একটা ক্যাম্প আছে, মানে আর্মিদের। এই রাত্রে করে খবর দিয়ে নিয়ে আসছে। আসার পরে এরকম একটা রুম ধরাই দিছে, যেটার প্রাইস নিতেছে 1000 টাকা। তাও নাকি এটা কম নিতেছে, এটা নাকি 2000 টাকার রুম। এই দেখেন একটু 2000 টাকার রুমটা, এটা দেখেন, এই হলো 2000 টাকার রুম নাকি ওনাদের। আর এটা আমাদের একটু কমে দিছে। গুড মর্নিং সবাইকে। আছি কেওকারডং পাহাড়ের চূড়ায়। রাতে এমন বাজে একটা রুমের ভিতরে ছিলাম। আমি তো গ্রাম এলাকায় বড় হয়েছি, আমাদের গ্রাম এলাকাতে গরু রাখার যে ঘরগুলো থাকে না টিনের, তো সেরকম একটা ঘরের ভিতরে রাখছে, তাও 1000 টাকা দিতে হয়েছে। সেটা নাকি আবার 50% ডিসকাউন্টও দিছে, মানে যেহেতু আর্মিরা আমাদের ডাইকে নিয়ে আসছে, আমাদের তো এখানে থাকার মানে কোনো প্ল্যানই ছিল না। কেওকারডংয়ের চূড়া থেকে মাত্র নামলাম। অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায় উপর থেকে, মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে চমৎকার লাগছে জায়গাটা। একটু পরেই রওনা হব সুংচাং পাড়ার দিকে।
পাসিং পাড়াতে চলে আসছি। কেওক্রাডং পাহাড়ের একদম পাশে অবস্থিত এই পাসিং পাড়াটা অসাধারণ সুন্দর একটা পাড়া। এই পাড়া থেকে আপনারা মানে আশেপাশের যেই দৃশ্যটা দেখতে পাবেন একদমই মুগ্ধ হয়ে যাবেন। যে পাসিং পাড়াটা আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আছে জাদিপাই যে ঝর্ণাটা আছে, সেটা মানে একদমই কিন্তু কাছে, আপনারা আধা ঘন্টা 40 মিনিট হাঁটলে যেতে পারবেন। তবে অনুমতি দেওয়া হয়নি এখন পর্যন্ত, যখন অনুমতি দেওয়া হবে তখন আপনারা এই পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি এই ঝর্ণার সৌন্দর্যগুলোও দেখতে পারবেন। পাসিংপাড়া কেওক্রাডং-এর নিকটে অবস্থিত এবং বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জনবসতিগুলোর অন্যতম হিসেবে পরিচিত। গ্রামটিতে প্রধানত মোরো জনগোষ্ঠীর বসবাস। পাসিংপাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট। বান্দরবনের বেশিরভাগ পাড়ার নাম পাড়ার কারবারির নামই রাখা হয়। পাসিংপাড়ার নামও পাড়া প্রধানের নামই রাখা হয়েছে। অধিকাংশ পরিবার জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। স্থানীয় অধিবাসীরা ঐতিহ্যবাহী সংস্কৃতি, ভাষা ও জীবনধারা অনুসরণ করে থাকে। সুনসং পাড়াতে যাওয়ার সময় এখানে ছোট্ট একটা উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ের উপর থেকে দেখেন কি সুন্দর দৃশ্য দেখা যায়, মানে নিচের রাস্তাটা আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তবে বৃষ্টির পরে যদি এই জায়গাটাতে এসে দাঁড়াইতে পারেন চমৎকার দৃশ্য দেখতে পাবেন, মানে অসাধারণ অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন, যেটা দেখে এই সুনসং পাড়ার প্রেমে কিন্তু মানুষ পড়ছে। সুনসং পাড়ায় যাওয়ার এই পাহাড়ি রাস্তাকে অনেক ভ্রমণকারী বাংলাদেশের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং রোডগুলোর মধ্যে একটি বলে মনে করেন। খাড়া উতরাই চড়াই, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর বর্ষায় পিচ্ছিল রাস্তা, সব মিলিয়ে এই পথ পাড়ি দিতে দক্ষতা আর সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এখানে এক মুহূর্তের অসাবধানতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। তাই যারাই এই পথে ভ্রমণে আসবেন তারা অবশ্যই অভিজ্ঞ চালকের মোটরসাইকেল বা গাড়ি ব্যবহার করবেন এবং পুরো পথ জুড়ে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। সুনসং পাড়াতে চলে আসছি, আর বেশ বড় একটা পাড়া, দেখতেও খুবই চমৎকার। এই পাড়ার একদম মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সুনসং পাড়ার যে রাস্তা আছে অনেকটা রিস্ক আছে এই রাস্তাতে, আর বিশাল বড় এই পাড়াটা ঘুরে ঘুরে দেখবো, আর আপনাদেরও এই পাড়ার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব এই পাড়ার মানুষের জীবন, কিভাবে তারা বসবাস করে, তাদের ধর্ম, সবকিছুই জানানোর চেষ্টা করব। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেছি বান্দরবনের অন্যতম পরিচিত পাহাড়ি গ্রাম সুনসং পাড়া। কেওক্রাডং পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামটিতে মূলত বম সম্প্রদায়ের মানুষের বসতি। এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। এই পাড়ার কিছু মানুষ জুম চাষের পাশাপাশি ছোট ছোট দোকান দিয়ে বসেছে, যেখানে পর্যটকদের কাছে বিভিন্ন পাহাড়ি ফল থেকে শুরু করে অন্যান্য জিনিসও বিক্রি করা হয়। এই সুনসং পাড়ার একদম ভিতরের দিকে চলে আসছি। এখানে একটা বাসায় মানে ফুটবল বিশ্বকাপ চলতেছে, এখানেও মানুষ ফুটবল খেলা দেখে, মানে ফুটবল খেলা যে কতটা জনপ্রিয় এটা দেখলে বোঝা যায়। পাড়ার সব মানুষ একসাথে হয়ে খেলা দেখতেছিল। মানে পাড়াতে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন না, তবে পাড়ার পাশে যেই রিসোর্ট আছে সেখানে রাত্রি যাপন করতে পারবেন। সেই রিসোর্টের দিকে যাচ্ছি। এটার প্রাইস কিরকম দাদা? এটা ভিআইপি স্পেশাল 4500 টাকা যেটা, আর 3500 টাকাগুলো কীরকম থাকে? নিচে ফ্লোর থাকে খালি নাকি? দাদা আপনাদের এখানে কয়টা রুম আছে টোটাল? 5টা। 5টা। ভিআইপি রুম কয়টা আছে? এটা আর ওইটাও ভিআইপি না? এটাও কি নর্মাল রুম নাকি? মানে ভিআইপিগুলোতে 4500 টাকা করে লাগবে, 4 জন থাকতে পারবে একটা রুমে। রিসোর্টটা কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর, মানে ঘুরে ঘুরে দেখলাম আর কি। অসম্ভব সুন্দর একটা
মানে জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সামনেই কিন্তু আপনাদের একদম রিসোর্টে এনে বাইকগুলো গাড়ি দিয়ে যেটা দিয়ে আসেন একদম রিসোর্টের সামনে এনে আপনাদের নামিয়ে দেবে। আর এখান থেকে ওইটা কি দাদা আর্মি ক্যাম্প নাকি বিজিবি? আর্মি ক্যাম্প। ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে এটা হলো আর্মি ক্যাম্প, মানে একদমই সামনে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তবে ওই পাড়াতে থাকা যায় না, এখন পর্যন্ত অনুমতি নেই আর কি। এখানে এসে আপনারা রাত্রি যাপন করতে পারবেন, কিন্তু বুকিং করার জন্য যে নাম্বারগুলো দেওয়া থাকে অনেক সময় পাওয়া যায় না, আপনারা সরাসরি এসেও বুকিং করে এখানে থাকতে পারবেন। সুনসং পাড়া থেকে ঘুরে এসে এই যে আবারও চলে আসছে দার্জিলিংয়ে, মানে দার্জিলিং পাড়াতে। যাওয়ার পথে দাদার সাথে দেখা করে গেলাম। দাদা ঠিক আছে, কালকে তো রাত্রে থাকতে পারলাম না, কিছু করার নাই, ঠিক আছে। কালকে রাত্রে দাদা খুব চেষ্টা করছে আমাদের জন্য, যাই হোক ঠিক আছে দাদা, আসি হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ আবার, ঠিক আছে।